আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মেহেদী হাসান আবিদ। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি একজন ইউজারের কাছ থেকে ডেটাগুলোকে ইনপুট হিসেবে নেবেন। এর আগে যে ভিডিওগুলো ছিল সেগুলোতে আমরা দেখেছি কিভাবে আপনি ভ্যালু অ্যাসাইন করে সেই ভ্যালুটাকে প্রিন্ট করতে পারেন, কিন্তু আজকে আমরা এই ভিডিওটাতে দেখব যে কিভাবে আপনি একজন ইউজারের কাছ থেকে ডেটা ইনপুট করে সেটাকে আপনি আউটপুট হিসেবে জেনারেট করতে পারেন। এজন্য আমরা ডিরেক্ট কোড ব্লক সফটওয়্যারটিতে চলে যাই, যেখানে আমরা আপনার ডিরেক্টলি কোড করে দেখব। আমরা একটা নাম দিই প্র্যাকটিস। প্রথমে স্ট্রাকচারটা টাইপ করে নিচ্ছি, প্রোটোটাইপ স্ট্রাকচারের মেইন ফাংশন। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, প্রতি লাইন কোড করার পরে প্রতিটা ফাইল অবশ্যই সেভ করবেন। ওকে, এবার আমাদের ফাইলটি সেভ করার পরে আমরা স্ট্রাকচারটিও টাইপ করে শেষ। এবার আমরা প্রিভিয়াসলি আমরা যেভাবে দেখতাম সেটা ছিল কীরকম, যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম ইন্ট এ, এবং এর ভিতরে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করে সেই ভ্যালুটাকে আমরা প্রিন্ট করতাম প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে। আমি বলেছিলাম প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমরা ডাবল কোটেশন দিয়ে তারপরে আমরা প্রিন্ট করতাম। ঠিক আছে, তো এখন ডাবল কোটেশনটা দিয়ে দিলাম আমরা। এখন আমরা পূর্ণ সংখ্যা প্রিন্ট করতেছি, তার জন্য %d এবং কমা অপারেটর দিয়ে যে ভ্যালুটা প্রিন্ট করতে চাই সেই ভ্যালুটা। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো একটা সংখ্যা, সেটা পূর্ণ সংখ্যা হোক বা দশমিক সংখ্যা হোক বা সেটা কোনো ক্যারেক্টার হোক, সেটা আমরা অ্যাসাইন করে প্রিন্ট করতে পারতাম এইভাবে, যে এখানে আমি 10 ভ্যালুটা অ্যাসাইন করেছি, সেই 10টা এখানে আউটপুট হিসেবে পেয়েছি। কিন্তু এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কোনো একটা ভ্যালু ইউজারের কাছ থেকে ইনপুট দেব। এখানে একটা জিনিস খেয়াল করেছেন, আমি যখন 10 ইনপুট দিচ্ছি তখন আমাকে 10ই আউটপুট দেখাচ্ছে, 10 অ্যাসাইন করতেছি, স্বাভাবিক বিষয়, এটাই দেখাবে। কিন্তু আমি যদি এই ভ্যালুতে পরিবর্তন করতে চাই তাহলে আমাকে ডিরেক্ট কোডে এসে তারপরে পরিবর্তন করতে হলো। ঠিক আছে, এখন যদি আমি রান করি তাহলে আমি আউটপুট পাবো 15। তার মানে আপনাকে ভ্যালুটাকে পরিবর্তন করতে গেলে প্রত্যেকবার কোডে এসে তারপরে পরিবর্তন করতে হবে, কিন্তু আমরা এটা চাচ্ছি না। আমরা স্মার্ট প্রোগ্রামার হতে যাচ্ছি, এজন্য আমরা স্মার্টলি কাজ করব। এক একজন ইউজার এক এক রকম ডাটা ইনপুট দিতে পারে, এজন্য আমরা সেই পন্থাটা অবলম্বন করব। প্রিন্টএফ যেরকম একটা আউটপুট জেনারেট করার জন্য ব্যবহৃত হয়ে থাকে বা ডিসপ্লে করার জন্য, ঠিক এরকম আরেকটি ফাংশন রয়েছে যার নাম হচ্ছে স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সে ইউজারের কাছ থেকে ইনপুট নেবে। স্ক্যান মানে কোনো কিছু স্ক্যান করা। আপনারা হয়তো অনেক সময় দোকানে দেখে থাকবেন যে কোনো একটা ছবি স্ক্যান করে সেটা আবার প্রিন্ট করে দিয়ে দেয়, বা কোনো একটা ডকুমেন্টও হতে পারে, অফিসের কোনো কাজে একটা ডকুমেন্ট স্ক্যান করে আবার সেটা প্রিন্ট করে দেখাচ্ছে, বা আপনি কম্পিউটারের ডিসপ্লেতে সেটাকে দেখতে পাচ্ছেন। এই স্ক্যান এফ হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনটা আমাদের এরকম কিবোর্ড থেকে ডাটাগুলোকে ইনপুট নিতে সাহায্য করবে। তাহলে সেই স্ক্যান এফ ফাংশনটা লিখে ফেলি। এটাও খুব সহজ। সিমিলারলি আপনাকে এখানে ডাবল কোটেশন দিতে হবে প্রিন্টএফ এর মতো। ঠিক আছে, প্রিন্টএফে আমরা যেরকম কোনো মেসেজ প্রিন্ট করতে বা ভ্যালু প্রিন্ট করতে আমরা ডাবল কোটেশন দিই, ঠিক সিমিলারলি এখানে আপনাকে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে কি করব, একটা পূর্ণ সংখ্যা ইনপুট নেব। তাহলে পূর্ণ সংখ্যার রিপ্রেজেন্টারকে %d, যেটাকে আমরা স্পেসিফায়ার বলি। এইখানে একটা কাজ এক্সট্রা করতে হবে প্রিন্টএফের থেকে বাইরে, সেটা হচ্ছে আপনাকে মেমোরির লোকেশনটা বলে দিতে হবে। যখন আমরা a=10 ডিরেক্ট লিখে দিতাম তখন আমাদেরকে মেমোরি অ্যালোকেশন করে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ 10টা ডিরেক্ট তম বক্সে গিয়েই পড়বে বা তম বক্সেই থাকবে। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে বলে দিতে হবে যে এর লোকেশনটা কোথায় আছে বা এর অ্যাড্রেসটা কোথায় আছে। এই জন্য আমরা অ্যাড্রেস বোঝানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এম্পারসেন্ট সাইন ব্যবহার করব। এটা আপনি শিফট চেপে যদি কিবোর্ডে 7 প্রেস করেন, উপরে যে ডিজিটগুলো আছে, ঠিক আছে, তাহলে আপনি এম্পারসেন্ট সাইনটা পেয়ে যাবেন। তাহলে এই এম্পারসেন্ট সাইনটা আমাদেরকে কি করবে, এই
যে এরপরে যে ভেরিয়েবলটা লিখবো, এখানে যদি আমি এ লিখি তাহলে এ এর মেমোরি অ্যাড্রেসে চলে যাবে, যদি আমি এখানে বি লিখতাম তাহলে বি এর মেমোরি অ্যাড্রেসে চলে যেত, যদি এখানে সি লিখতাম তাহলে সি এর মেমোরি অ্যাড্রেসে চলে যাব। কিন্তু আমাদের বি সি ভেরিয়েবল তো ডিক্লেয়ার করা নেই এখানে, এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এ আছে এই লিখবো এবং এর মেমোরি অ্যাড্রেস পর্যন্ত পৌঁছাবে এবং সেখানে আমি যে ভ্যালুটা কিবোর্ড থেকে ইনপুট দেব বা ইউজার যে কিবোর্ড থেকে ইনপুট দেবে সেই পাত্রে রাখবে। চলুন তাহলে ডিরেক্ট রান করে দেখা যাক। আমরা ইনপুট দিলাম 120 এবং আউটপুট হিসেবে আমাদের 120 আসছে। এখন দেখেন আমি যদি ভ্যালু প্রত্যেকবার চেঞ্জ করতে চাই আমাকে কোডের ভিতরে গিয়ে চেঞ্জ করতে হচ্ছে না। আমি এবার দিলাম ভ্যালু 18, ওকে, খুব সুন্দরভাবে আমাদের 18 প্রিন্ট হয়ে গেল, কিন্তু এখানে কোডে কোথাও পরিবর্তন করতে হচ্ছে না। এবার আমি যদি চাই ইন্টিজার টাইপটা, আমি দশমিক টাইপের ডাটা ইনপুট নেব, তাহলে এখানে সাপোজ আমি ডাবল দিয়ে দিলাম। তাহলে ডাবলের জন্য আমরা স্পেসিফায়ার জানি, সেটা হচ্ছে হলো এলএফ, যার ফুল মিনিং হচ্ছে লং ফ্লোট। তাহলে যেহেতু আমি দশমিক সংখ্যা ইনপুট নিচ্ছি তাহলে দশমিক সংখ্যা প্রিন্ট করব, তাহলে আমি এখানেও এলএফ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানেও এলএফ দিয়ে দিলে আমাদের কি হলো, দশমিক সংখ্যা ইনপুট দেবে, দশমিক সংখ্যা প্রিন্ট করবে। চলুন একটু রান করে দেখা যায়। সাপোজ আমি 3.14159 আমি ইনপুট দিলাম, আমাদের আউটপুট হিসেবে চলে আসছে, ঠিক আছে। যেহেতু পূর্ণ সংখ্যা ডাবল দশমিকের পরে 15 ঘর পর্যন্ত রাখতে পারে, এজন্য পরবর্তী ভ্যালুগুলো 0 দ্বারাই ফিল আপ করা থাকে। আপনারা যদি চান 15 ঘর পর্যন্ত প্রিন্ট করে দেখতে পাবেন, আবার চাইলে 2 ঘর পর্যন্ত প্রিন্ট করে দেখতে পাবেন। যদি 2 ঘর পর্যন্ত প্রিন্ট করে দেখতে চাই তাহলে আপনাকে যেটা করতে হবে, পার্সেন্টেজের পরে 0.2, মানে আমি দশমিকের পরে কয় ঘর দেখতে যাচ্ছি, 2 ঘর পর্যন্ত দেখতে যাচ্ছি। তাহলে দশমিকের আমরা তাহলে কি করব, পার্সেন্টেজের পরে 0.2 লিখে দেবো। তাহলে দশমিকের পরে যদি 2 ঘর দেখতে চাই, সাপোজ তাহলে আমি ইনপুট দিলাম 3.14159, তাহলে দশমিকের পরে আমি 2 ঘর, দেখেন 2 ঘর চলে আসছে। তাহলে আমি যদি এরকম 3 ঘর পর্যন্ত দেখতে চাই, তাহলে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত দেখতে চাই, তাহলে আমি ইনপুট দিই 3.14159, দশমিকের পর দেখুন 3 ঘর পর্যন্ত চলে আসছে। এইভাবে আপনি 15 ঘর পর্যন্ত দশমিকের পরে প্রিন্ট করতে পারবেন। ওকে, এটা হচ্ছে আরেকটা প্রিন্ট করার একটা ওয়ে, ঠিক আছে। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দশমিক সংখ্যা ইনপুট নেওয়া শিখলাম, এবার আমরা ক্যারেক্টার টাইপের ডাটা ইনপুট নেওয়া শিখবো। তাহলে ক্যারেক্টার টাইপের ডাটা ইনপুট নেওয়ার জন্য ক্যারেক্টার স্পেসিফায়ার হচ্ছে %c, তাহলে প্রিন্ট করার জন্য %c ব্যবহার করব আমরা, ঠিক আছে। তাহলে %c ব্যবহার করলে আমরা একটু রান করে দেখি। আমরা একটা ক্যারেক্টার নিলাম, মনে করেন x, আমরা একটা ক্যারেক্টার নিলাম, আমাদের আউটপুট হিসেবে x চলে আসছে। একটা জিনিস খেয়াল করেন, x প্রিন্ট হওয়ার পরে পরবর্তী লাইনে কি কোনো ফাঁকা আছে? আমরা এ পর্যন্ত যতগুলোই ভ্যালু প্রিন্ট করছি এই লাইনটাতে কিন্তু ফাঁকা নেই, এই লাইনটা ফাঁকা নেই। তাহলে এই লাইনটাকে যদি আমি ফাঁকা করতে চাই তাহলে কি করব, প্রিন্টএফ এর ভিতরে ব্যাকস্ল্যাশ, এটাকে বলা হয় ব্যাকস্ল্যাশ, নট ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ n প্রেস করলাম, ব্যাকস্ল্যাশ n। একটু চলুন ডিফারেন্সটা দেখি কোথায় হয়, একটু রান করে দেখি। আমরা x ইনপুট দিলাম, x আউটপুট পেয়েছি। এরপরে দেখেন পরবর্তীতে একটা লাইন কিন্তু আমরা ফাঁকা পেয়েছি, পরবর্তীতে একটা লাইন আমরা ফাঁকা পেয়েছি, ঠিক আছে। তাহলে এই ব্যাকস্ল্যাশ n থাকার কারণে দেখেন, আমি আবার রান করে দেখাচ্ছি, এই ব্যাকস্ল্যাশ n থাকার কারণে যেটা হচ্ছে, এই যে এখানে যেটা স্পেস এখন নেই, কিন্তু ব্যাকস্ল্যাশ n দিলে সেই স্পেসটা চলে আসতেছে, সেই ব্যাকস্ল্যাশ n দিলে সেই স্পেসটা দিয়ে নিলাম ইনপুট, দেখেন চলে আসছে। তাহলে ব্যাকস্ল্যাশ n এর কাজ হচ্ছে নতুন লাইন জেনারেট করা। তাহলে আমরা এর আগে দেখেছিলাম যে কিভাবে আপনি ভ্যালু অ্যাসাইন করে সেই ভ্যালুটাকে প্রিন্ট করতে পারবেন। আজকের এই পর্বে দেখলাম আপনি যে কোনো ডেটা টাইপের ভ্যালু কিভাবে আপনি রিড করতে পারবেন। এখন আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা শুধু ভিডিওটা দেখে বসেই থাকবেন না, আপনারা এরকম, আমি এখানে একটা ভেরিয়েবল রিড করেছি, একটা ভেরিয়েবল প্রিন্ট করেছি, যদি আমি এখানে 2টা ভেরিয়েবল দিতাম তাহলে 2টা ডাটা আমরা রিড করতে পারতাম, 2টা ডাটা প্রিন্ট করতে পারতাম। তাহলে আপনারা সেটা একটু প্র্যাকটিস করে দেখবেন। একটা জিনিস মনে রাখবেন, প্র্যাকটিস না করলে প্রোগ্রামিংয়ে ভালো করা খুবই 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 ডিফিকাল্ট। তো এই জন্য সবার কাছে রিকোয়েস্ট, প্র্যাকটিসের ভিতরে থাকবেন, চর্চা করতে থাকুন। আর কোনো সমস্যা হলে আমাকে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।